স্ট্যাটিক জিকের আরও একটি ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। দেখতে দেখতে আজকে ক্লাস নম্বর দাঁড়িয়েছে 35 নম্বরে, অর্থাৎ এর আগে 34টা ক্লাস হয়ে গেছে। সেগুলো যারা এখনও দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে দেখবে পরপর ক্লাসগুলো সুন্দরভাবে দেওয়া আছে। ক্লাসগুলো দেখলে আগামী WBP KP 2024 যে পরীক্ষা আছে সেই পরীক্ষাতে তোমাদের বিশেষভাবে স্ট্যাটিক জিকেতে সহায়তা হয়ে যাবে। আমরা ধারাবাহিকভাবে স্ট্যাটিক জিকেরই ক্লাস করে চলেছি। কেন স্ট্যাটিক জিকে করছি, এরপরে প্ল্যান কি আছে বা বাকিগুলো কিভাবে পড়তে হবে সে সম্বন্ধে অনেক আলোচনা আগের ক্লাসে করেছি। তাই আজকের ক্লাসে আর বেশি কথা বাড়াবো না, মূল যে ফোকাস আমাদের সেখানে চলে যাব। আর বলে দিচ্ছি যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে? টেলিগ্রামে কেন? কারণ WBP KPর উপর বেসিক্যালি এখন KP কনস্টেবলের প্রিলিমসের উপর রেগুলার মক টেস্ট নেওয়া হয়। তো যারা মক টেস্ট দিতে চাও, কোথাও মক টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছ না, তারা এখানে মক টেস্ট দিতে পারো। অনেকেই মক টেস্ট দেয় এবং তারা তাদের প্রস্তুতিটা এভাবেই যাচাই করে নিচ্ছে। তো তোমরা যদি চাও যে মক টেস্ট দিয়ে নিজের প্রস্তুতিটা যাচাই করতে চাও, তো ডেফিনেটলি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। আচ্ছা, আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে ভারতের সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ, মানে কালচারাল দিক থেকে যে সকল ইনস্টিটিউশনগুলো ভারতে রয়েছে বা যেগুলো এই সমস্ত কালচারাল ব্যাপারগুলোকে নিয়ে চর্চা করে বা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে আরও উন্নতভাবে, সেই সমস্ত ইনস্টিটিউশনগুলো নিয়ে আজকের আলোচনা। আচ্ছা দেখো, একদিকে আমি লিখে দিয়েছি প্রতিষ্ঠানের নাম, আরেকদিকে পাবে স্থাপনের কাল, মানে কবে এস্টাবলিশ হয়েছে, ঠিক? আর একটা হচ্ছে উদ্দেশ্য, মানে কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের উদ্দেশ্য কী এটা জানাটাও জরুরি। তার কারণ পরীক্ষাতে সালটা বেশি দেয় যদিও, কিন্তু কখনো তো এমনও প্রশ্ন হতে পারে যে এই প্রতিষ্ঠানটি উদ্দেশ্য কী, মানে কেন এই প্রতিষ্ঠানটি, এই প্রতিষ্ঠানটির কাজ কী, এর উপরেও কিন্তু প্রশ্ন থাকতে পারে। তাই আমি সবসময় একটা কথা বলি, যখন যেটা পড়বে ডিটেলসে পড়বে, তাহলে পরীক্ষাতে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই আসুক না কেন তুমি অ্যান্সার করতে পারবে। খুবই ইম্পর্টেন্ট, ভ্যারি ইম্পর্টেন্ট। খুবই কম দিয়েছি এবং সবগুলো ভ্যারি ইম্পর্টেন্ট দিয়েছি। সেটা হচ্ছে প্রথমটা ললিত কলা একাডেমি। আগে বলে দিচ্ছি যে খুবই কম পরিমাণে দিয়েছি, বাট বারবার রিপিট হয়েছে এমন প্রশ্নগুলো দিয়েছি। খুব সাবধানে দেখে শুনে পড়াশোনা করবে। আচ্ছা, ললিত কলা একাডেমি যেটা স্থাপন বা প্রতিষ্ঠা হয়েছিল 1954 সালে। তোমরা বলতে পারো আরও কোন একটা বিখ্যাত একটা প্রাইজ 1954 সালে দেওয়া হয়? ভুল হয়ে গেল, ওয়েট। বিখ্যাত প্রাইজ 1954 সালে দেওয়া হয়, বলতে পারো? ওইটা তোমরা কমেন্ট করবে, আমি বলে দিলাম না, তোমাদের জন্য তো কিছু জিনিস রেখে দেওয়া দরকার। তো সেটা বলবে 1954 সালে আর কোন বিখ্যাত প্রাইজ দেওয়া হয়। ললিত কলা একাডেমি যেটার উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে ভারতীয় চিত্র, ভাস্কর্য, স্থাপত্য এবং ললিত কলা মিন্স অ্যাপ্লাইড আর্টস, এইগুলোকে উন্নত করা হচ্ছে ললিত কলা একাডেমির উদ্দেশ্য। এছাড়াও ভারতের বাইরে প্রচার করা। ওই যে বললাম আমাদের এখানকার যে আর্ট, ভারতীয় যে চিত্র, ভারতীয় ভাস্কর্য, স্থাপত্য, সেগুলোকে আরও দেশ বিদেশে মানে কিভাবে বেশিভাবে পপুলার করা যায়, হ্যাঁ, আরও সুন্দরভাবে তুলে ধরা হয়, সেই চেষ্টাগুলো কারা করে? এই সমস্ত একাডেমিগুলো করে। তার মধ্যে একটা ললিত কলা একাডেমি, যেটা পরীক্ষাতে অনেকবার এসেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি, যেটা 1953 সাল, মানে ললিত কলা একাডেমির 1 বছর আগে তৈরি হয়েছিল এটা, 1953 সালে। এটার কাজ কি? সঙ্গীত নাটক থেকে তোমরা বুঝতেই পারছো কি উদ্দেশ্য হতে পারে। সেটা হচ্ছে আমাদের যে ভারতীয় নৃত্য নাটক, অনলি নৃত্য নয় কিন্তু নৃত্য নাটক এবং সঙ্গীতকে
উন্নত করা। ঠিক, আচ্ছা নেক্সট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ন্যাশনাল স্কুল অফ ড্রামা। বহুবার প্রশ্নটা রিপিট হয়েছে, বহুবার এসেছে পরীক্ষায়। এটা 1959 সালে ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়েছিল। এটার কাজ কি? এটা হচ্ছে নাটক সম্প্রচারের মুখ্য প্রতিষ্ঠান, মানে নাটক সম্প্রচার করার জন্য যে প্রতিষ্ঠানটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো ন্যাশনাল স্কুল অফ ড্রামা। এই যে ড্রামা মানেই নাটক, ড্রামাটা ইংরেজি কথা, ঠিক আছে। তো বহুবার রিপিট হয়েছে, একদম মানে কি বলবো, মানে যতগুলো সেন্ট্রালের এক্সাম দেখলাম, এই ন্যাশনাল স্কুল অফ ড্রামা, ললিত কলা একাডেমি, আরেকটা আছে যেটা আছে পরবর্তীতে সেটা দেখাচ্ছি, প্রচুরবার রিপিট হয়েছে, প্রচুরবার। নেক্সট, সাহিত্য একাডেমি 1954 সালে সাহিত্য একাডেমি। তো কিন্তু আমি যে প্রশ্নটা তোমাদেরকে করলাম ওটা কিন্তু আরও অন্য একটা পুরস্কার আছে যেটা 1954তেই দেওয়া হয়, সেটা তোমরা বলবে, ঠিক আছে। তাই সাহিত্য একাডেমিটাকেও বলে দিও না আবার। সাহিত্য একাডেমি 1954 সাল থেকে দেওয়া হয়। মাথায় রাখবে, মানে সাহিত্য জগতের সেকেন্ড, মানে দ্বিতীয় যে হাইয়েস্ট অ্যাওয়ার্ড সেটা হচ্ছে সাহিত্য একাডেমি, বোঝা গেল। এটা কিন্তু ফার্স্ট হাইয়েস্ট অ্যাওয়ার্ড নয়, মানে সব থেকে উঁচু অ্যাওয়ার্ড সাহিত্যের নয়। সাহিত্যের সবচেয়ে উঁচু অ্যাওয়ার্ড হচ্ছে জ্ঞানপীঠ। জ্ঞানপীঠ কেউ শুনেছ? জ্ঞানপীঠ দেওয়া হয়, হ্যাঁ। যারা জ্ঞানপীঠ পান তারা সাহিত্যের সব থেকে বড় যে পুরস্কার সেটা পায়, আর সাহিত্য একাডেমিটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট। আচ্ছা, সাহিত্য একাডেমি এটার কাজ কি? এটা হচ্ছে ভারতীয় সাহিত্যের মান বৃদ্ধি করা। নাম থেকেই তোমরা বুঝতে পারবে যে তার কাজ কী হতে পারে, কিন্তু এইগুলোকে হালকাভাবে নেবে না, এই ব্যাখ্যাগুলোকে, কারণ এমনভাবে প্রশ্নে দেবে না যে প্রতিটা ব্যাখ্যায় মনে হবে যেন সঠিক, ঠিক আছে, এরকমভাবে প্রশ্ন করা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে এশিয়াটিক সোসাইটি। এটা তোমরা হিস্ট্রিতেও পড়েছো যে 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। কোথায় হয়? কলকাতাতে হয়, তাই না? কলকাতাতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। কে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স, মনে থাকবে, স্যার উইলিয়াম জোন্স 1784 সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। একদম এক লাইনে মনে রেখে দেবে। আর এই এশিয়াটিক সোসাইটির কাজটা কি? সেটা হচ্ছে ভারতের প্রাচীন যে ইতিহাস, কলা, কলা মানে আর্টস, ঠিক আছে, কলা মানে আর্ট, শিল্প, এগুলো বোঝাচ্ছে, বিজ্ঞান, সাহিত্য, এইগুলোকে অনুসন্ধান করা, এটাই হলো এশিয়াটিক সোসাইটির উদ্দেশ্য। আচ্ছা, নেক্সট এবং আজকের লাস্ট, এইটার জন্য বলছিলাম এসএসসির পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর রিপিট হয়েছে, প্রচুরবার। সেটা হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস, যেটা 1985 সালে তৈরি হয়েছে। 1985 সালে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস এটা প্রতিষ্ঠিত হয়। এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে ভারতের বিভিন্ন কলা প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা ও অভিজ্ঞতার আদান প্রদান ও সমন্বয় সাধন করা, ঠিক আছে। তো এই যে সাল আর সালের সাথে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের সাথে তার উদ্দেশ্য, এই তিনটেই সমানভাবে গুরুত্ব দিয়ে পড়বে। কোন অ্যাঙ্গেল থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে সেটা আমরা জানি না, তবে সালটা বেশি আসে, তাই সেটাও একটু মাথায় রেখে দেবে যে সালটা বেশি আসে, ঠিক আছে। যাই হোক, আজকের এই ক্লাস এইটুকুই ছিল, খুব ছোট্ট ক্লাস ছিল। আরও আছে কিছু প্রশ্ন, বাট আমি সেগুলোকে দিইনি, কারণ আমি চাই না যে তোমরা অহেতুক বেশি বেশি করে পড়ে সময় নষ্ট করো। হার্ডওয়ার্ক ডেফিনেটলি, বাট তার থেকে মানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্মার্ট ওয়ার্ক। কতটুকু পড়বো সেটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোনগুলোকে ছাড়তে হবে, সেটাও বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকলো, দেখা হবে আবারও নতুন একটা ক্লাসে।